সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে জানাই রেডিয়াম সায়েন্স একাডেমির পক্ষ থেকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমরা পয়সনের অনুপাত তথা পয়সনস রেশিও নিয়ে কথা বলবো। এই একটি দৃঢ় অবস্থান হতে আমরা কোনো একটি ধরে নেই ধাতুর তারকে আমরা ঝুলিয়ে দিয়েছি। এই তারটির আদি দৈর্ঘ্য কত ধরে নেই বড় হাতের এল, এবং এই তারটির এই মুহূর্তে ব্যাসার্ধ কত ধরি ছোট হাতের আর, এবং এই তারের মুক্ত প্রান্তে আমরা যদি এফ বল প্রয়োগ করি অর্থাৎ ভার চাপিয়ে দেই, তাহলে এই তারটা যেমন দৈর্ঘ্য বৃদ্ধি পাবে, তারটা যেমন লম্বা হবে, একই সাথে কিন্তু তারটা চিকনও হয়ে যাবে, অর্থাৎ এই ব্যাসার্ধ আর এর মান কিন্তু কমে যাবে। তাহলে এই তারের মুক্ত প্রান্তে যদি আমরা বল প্রয়োগ করি, তারটা এইভাবে লম্বাও হবে আবার চিকনও হয়ে যাবে। তাহলে বলতো তারটার দৈর্ঘ্য বৃদ্ধি পেয়েছে এবং পার্শ্ব কমে গেছে, মানে ব্যাসার্ধ কমে গেছে। তাহলে কতটুকু দৈর্ঘ্য বৃদ্ধি পেয়েছে? এতটুকু দৈর্ঘ্য বৃদ্ধি পেয়েছে। এই দৈর্ঘ্য বৃদ্ধিকে আমরা ছোট হাতের এল দিয়ে প্রকাশ করেছিলাম। এটাকে তুমি ছোট হাতের এল দিয়ে প্রকাশ না করে ডেল এল দিয়েও আমরা প্রকাশ করতে পারি। ডেলতে হলো পরিবর্তন আর এলতে হলো আদি দৈর্ঘ্য, মানে ডেল এলতে হচ্ছে দৈর্ঘ্যের পরিবর্তন। ছোট হাতের এল দিয়েও এটাকে আমরা প্রকাশ করতে পারি। এবারে দেখো তো, শুরুতেই ব্যাসার্ধ কত ছিল? আর। এখন তারটা যেহেতু চিকন হয়ে গেছে, এখন ব্যাসার্ধ কত? এখন ব্যাসার্ধ এইটুকু। তাহলে এইটুকু ব্যাসার্ধ কত কত হবে? মানে আর এর চাইতে কম। তাহলে বলো তো কতটুকু ব্যাসার্ধ কমে গেছে? এতটুকু ব্যাসার্ধ কমে গেছে। এই যে আগে ছিল এইটুকু ব্যাসার্ধ, এখন এইটুকু ব্যাসার্ধ, তাহলে এইটুকু কমে গেছে। তাহলে এই কতটুকু ব্যাসার্ধের পরিবর্তন হয়েছে নাম দেই ডেলার। তাহলে ডেলারটা কি? ব্যাসার্ধের পরিবর্তন। আমি যেমন এগুলো ব্যাসার্ধ দিয়ে লিখেছি, এগুলো কিন্তু ব্যাস দিয়েও লেখা যায়। তাহলে ধরে নেই শুরুতেই ব্যাস কত? আমরা ধরে নেই শুরুতেই ব্যাস হচ্ছে ধরো বড় হাতের ডি। ওকে, তারপরে ব্যাসের পরিবর্তন কত? এই যে এইটুকু এবং এইটুকু মিলে ব্যাসের পরিবর্তন। তাহলে ব্যাসের পরিবর্তন ধরে নেই ডেল ডি, এভাবে ধরা যায়। বলতো এই ডি ইজ ইকুয়াল টু কি লেখা যাবে? আর এর জায়গায় লেখা যায় টু আর, আর এই ডেল ডির জায়গায় কি লেখা যাবে? টু ডেল আর। মানে ব্যাসার্ধের পরিবর্তনকে আমরা যদি 2 দিয়ে গুণ দেই, তাহলে আমরা ব্যাসের পরিবর্তন পেয়ে যাব। এভাবে আমরা লিখতে পারি, ব্যাসার্ধ দিয়েও লিখতে পারি, আমরা ব্যাস দিয়েও লিখতে পারি। তাহলে যেহেতু দৈর্ঘ্য বৃদ্ধি পেয়েছে, দৈর্ঘ্যের পরিবর্তন হয়েছে, বলতো অবশ্যই এই জায়গাতে একটি দৈর্ঘ্যের বিকৃতি আছে। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? দৈর্ঘ্য বিকৃতি ইজ ইকুয়াল টু, বলতো কি লেখা যাবে? বিকৃতি মানে উপরে পরিবর্তন, নিচে আদিমান। তাহলে কতটুকু দৈর্ঘ্য বৃদ্ধি পেয়েছে? ডেল এল। তাহলে উপরে আমরা লিখি ডেল এল, আর নিচে আদি দৈর্ঘ্য এল ছিল, তাহলে নিচে হবে এল। তাহলে এইটুকুর দৈর্ঘ্যের বিকৃতি। বলতো এই ব্যাসার্ধ তো পরিবর্তন হয়েছে, ব্যাসার্ধ মানে পার্শ্ব কমে গেছে। তাহলে আমরা পার্শ্ব বিকৃতি এখানে একটি পাবো। তাহলে পার্শ্ব বিকৃতি মানে ব্যাসার্ধের বিকৃতি। বলতো বিকৃতি মানে উপরে পরিবর্তন। তাহলে কতটুকু আমরা ব্যাসার্ধের পরিবর্তন পেয়েছি? ডেল আর, এই যে এইটুকু। তাহলে উপরে হবে ডেল আর, আর নিচে কি হবে? আদি ব্যাসার্ধ আর। ওকে, তাহলে দৈর্ঘ্য বিকৃতি রয়েছে, পার্শ্ব বিকৃতি রয়েছে। একটু ইমাজিন করো তো, স্থিতিস্থাপক সীমার আগ পর্যন্ত, অর্থাৎ স্থিতিস্থাপকতা ধর্ম নষ্ট হওয়ার আগ পর্যন্ত তুমি এটাকে যত টেনে লম্বা করবে, এই দৈর্ঘ্য বিকৃতি তত বাড়বে। আর দৈর্ঘ্য বিকৃতি যত বাড়বে, মানে এটা যত লম্বা হবে, তারটা তো তত চিকনও হয়ে যাবে। বলতো তারটা যত চিকন হবে, এই ডেল আর এর মান তত বাড়বে। আর ডেল আর এর মান বাড়ার অর্থ কি? এই ডেল আর এর মান যত বাড়বে, এই পার্শ্ব বিকৃতিও কিন্তু তত বাড়বে। অর্থাৎ দৈর্ঘ্য বিকৃতি যত বেশি, পার্শ্ব বিকৃতিও তত বেশি, কারণ ডেল আর এর মান বাড়বে। তাহলে স্থিতিস্থাপক সীমার আগ পর্যন্ত এই দৈর্ঘ্য বিকৃতির মান যত বেশি, পার্শ্ব বিকৃতিও কিন্তু ঠিক তত গুণ বাড়বে। তাহলে আমরা লিখতে পারি, বিজ্ঞানী পয়সনস বললেন যে স্থিতিস্থাপক সীমার মধ্যে, স্থিতিস্থাপক সীমার মধ্যে এই যে পার্শ্ব বিকৃতি,
এটা তার দৈর্ঘ্য বিকৃতির সমানুপাতিক। অর্থাৎ আমরা এইভাবে লিখতে পারি পার্শ্ব বিকৃতি সমানুপাতিক দৈর্ঘ্য বিকৃতি। বলতো আমি এভাবে কি লিখতে পারবো দৈর্ঘ্য বিকৃতি সমানুপাতিক এই দিকে পার্শ্ব বিকৃতি লিখতে পারবো না? লেখা যাবে না, কারণ দৈর্ঘ্য বিকৃতিটা হচ্ছে এখানে স্বাধীন। আমি ইচ্ছা মতো দৈর্ঘ্য বাড়াতে পারি, তার সাথে এই পার্শ্বটা পরিবর্তন হবে, কমে যাবে। তাহলে এইটা হচ্ছে আমার স্বাধীন রাশি, আর এটা কিন্তু পরাধীন। এই স্বাধীনটাকে সবসময় ডান পাশে লিখতে হবে। তাহলে এই জায়গা থেকে দেখো তো, এই পার্শ্ব বিকৃতি এই যে সমানুপাতিক চিহ্ন যদি তুলে দেই একটা কনস্ট্যান্ট আসবে। তাহলে আমরা একটু লিখেই ফেলি। তাহলে পার্শ্ব বিকৃতি সমানুপাতিক চিহ্ন তুলে দিলাম, একটি কনস্ট্যান্ট সংখ্যা আসবে, আর এই পাশে থাকবে দৈর্ঘ্য বিকৃতি। বলতো এই পার্শ্ব বিকৃতিটাকে যদি আমি এই পাশে ছিল লিখে ফেললাম, তাহলে পার্শ্ব বিকৃতি, আর এই দৈর্ঘ্য বিকৃতিটা এই পাশে এসে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। তাহলে দৈর্ঘ্য বিকৃতি। আর এই পাশে কি ছিল, এই কনস্ট্যান্ট সংখ্যাটা, এই কনস্ট্যান্ট সংখ্যাটার নাম হচ্ছে পয়সনের অনুপাত। এইটাই হচ্ছে আমার পয়সনের অনুপাত। আর পয়সনের অনুপাতকে আমরা সিগমা দিয়ে প্রকাশ করব। তাহলে বলো তো আমরা একটা টার্ম পেয়ে গেছি। যদি বলা হয় পয়সনের অনুপাত কাকে বলা হবে? পয়সনের অনুপাত হচ্ছে স্থিতিস্থাপক সীমার মধ্যে কোনো বস্তুর পার্শ্ব বিকৃতি এবং দৈর্ঘ্য বিকৃতির অনুপাতটা একটি ধ্রুবক সংখ্যা। এই ধ্রুবক সংখ্যাকে পয়সনের অনুপাত বলে। এইখান থেকে আমরা পয়সনের অনুপাতের একটি রাশিমালা বের করতে পারি। দেখো সমান চিহ্ন দিলাম। পার্শ্ব বিকৃতি মানে কি, উপরে হবে ডেল আর, নিচে হবে আর, ভাগ চিহ্ন দেব। দৈর্ঘ্য বিকৃতি কত হবে, উপরে হবে ডেল এল আর নিচে হবে এল। এইখান থেকে পয়সনের অনুপাত সিগমা ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি ডেল আর। বলতো এলটা উপরে চলে যাবে এল, আর নিচে কি হবে, নিচে হবে ছোট হাতের আর ডেল এল। এইটাই আমার পয়সনের অনুপাতের রাশিমালা। অর্থাৎ সিগমা ইজ ইকুয়াল টু ডেল আর এল, নিচে হবে আর ডেল এল। বলতো ডেল আরটা কি, এই ব্যাসার্ধের পরিবর্তন, কতটুকু ব্যাসার্ধ কমে গেছে। এলটা কি, আদি দৈর্ঘ্য, আরটা কি, আদি ব্যাসার্ধ, ডেল এলটা কি, কতটুকু দৈর্ঘ্য বৃদ্ধি পেয়েছে বা দৈর্ঘ্যের পরিবর্তন হয়েছে। আমরা এই সমীকরণে ইচ্ছে করে একটা মাইনাস সাইন দেব। মাইনাস সাইনটা এই কারণে দেব, এটা একটা মিনিং শো করবে। এই দৈর্ঘ্য যদি বাড়ে, অর্থাৎ ডেল এল এর মান যদি বাড়ে, তাহলে বলো তো এই আর এর মানটা কমে যাবে। ওকে, তার মানে দৈর্ঘ্য বৃদ্ধি পেলে ব্যাসার্ধ কমে যায়, উল্টাটা হয়। এই জন্য নেগেটিভ দিয়ে বোঝায় উল্টা সম্পর্ক, দৈর্ঘ্য বাড়লে ব্যাসার্ধ কমে। আবার বলতো দৈর্ঘ্য যদি কমাই, এই দিকে যদি বল প্রয়োগ করি, তাহলে তারটা মোটা হয়ে যাবে। তার মানে দৈর্ঘ্য যদি কমে তাহলে কিন্তু তারটা মোটা হয়ে যায়, মানে ব্যাসার্ধ বাড়ে। এই বিপরীত সম্পর্কটা বোঝানোর জন্য আমরা মাইনাস সাইন দিয়েছি। ম্যাথ করার সময় কি আমরা মাইনাস সাইন দেব না? ম্যাথ করার সময় আমরা মাইনাস সাইন দেব না, কারণ যতগুলো ম্যাটেরিয়াল আছে কারোই পয়সনের অনুপাতের মান বাস্তবিক অর্থে নেগেটিভ হয় না। আমরা এইখান থেকে আরো একটি সমীকরণ লিখতে পারি। দেখো তো মাইনাস সাইন দিলাম, এই ডেল আর এর জায়গায় কি লেখা যাবে, ডেল আর এর জায়গায় লেখা যাবে ডেল ডি। একই কথা, ব্যাসার্ধ যতটুকু কমে যাবে ব্যাসটার দ্বিগুণ কমে যাবে। তাহলে ডেল আর এর জায়গায় যদি আমরা ডেল ডি বাই 2 লিখি, তাহলে আর এর জায়গায় তো হবে ডি বাই 2, ওই 2 কেটে যাবে। তাহলে ডেল আর এর জায়গায় লিখতে পারি ডেল ডি, এখানে ছিল এল আর নিচে হবে ডি মানে আদি ব্যাস, এখানে হবে ডেল। ওকে, তাহলে বলো তো ডেল ডিটা কি, ব্যাসের পরিবর্তন মানে ব্যাসার্ধের পরিবর্তন। এলটা কি, আদি দৈর্ঘ্য, আরটা কি, আদি ব্যাসার্ধ, আর এখানে ডিটা কি, আদি ব্যাস, আর ডেল এলটা কি, এটা হলো দৈর্ঘ্যের পরিবর্তন।
সকল পদার্থের পয়সনের অনুপাতের মান কি একই হবে? না, ভিন্ন ভিন্ন হবে। তামার পয়সনের অনুপাত একরকম হবে, লোহার অন্যরকম হবে, ইস্পাতের অন্যরকম হবে। অর্থাৎ উপাদান যদি চেঞ্জ হয়, এই পয়সনের অনুপাতের মান চেঞ্জ হবে। বলতো এই পয়সনের অনুপাতের একক কি? পয়সনের অনুপাতের কিন্তু একক নাই। কেন নাই? কারণ এটা তো সমজাতীয় রাশির অনুপাত। দেখো তো, এই ডেল আর ব্যাসার্ধের পরিবর্তন, এর একক মিটার, ব্যাসার্ধের একক মিটার, এল এর একক মিটার, ডেল এল এর একক মিটার, কেটে যাবে সবগুলো, তাহলে কোনো একক নাই। কোনো কি মাত্রা সমীকরণ আছে? না, কোনো মাত্রা সমীকরণও নাই। ওকে, বলো তো এই পয়সনের অনুপাত কেমন রাশি? এটা স্কেলার রাশি, তাহলে পয়সনের অনুপাত হবে স্কেলার রাশি। তোমাকে বলে দেয়া আছে যে অ্যালুমিনিয়ামের পয়সনের অনুপাত সিগমার মান 0.35। বলতে তুমি কি বোঝো? বলতে আমরা বুঝি অ্যালুমিনিয়ামের পয়সনের অনুপাত সিগমার মান 0.35 বলতে আমরা বুঝি এই স্থিতিস্থাপক সীমার মধ্যে অ্যালুমিনিয়ামের পার্শ্ব বিকৃতি এবং দৈর্ঘ্য বিকৃতির অনুপাতে একটি ধ্রুবক সংখ্যা হবে। এই ধ্রুবক সংখ্যার মান হবে 0.35। শিক্ষার্থী বন্ধুরা, এই যে পয়সনের অনুপাত বা পয়সনস রেশিও সিগমা রয়েছে, এর একটি লিমিট আছে, সীমা আছে। অর্থাৎ এখন পর্যন্ত যতগুলো ধাতু, অধাতু, ম্যাটেরিয়াল যতগুলো আবিষ্কার হয়েছে, তাদের পয়সনের অনুপাতের মান কত থেকে কত পর্যন্ত হয়। আমরা যদি তাত্ত্বিকভাবে প্রমাণ করি, তত্ত্বীয়ভাবে যদি আমরা দেখি, তাহলে যে কোনো ম্যাটেরিয়ালের পয়সনের অনুপাতের মান হয় -1 এর সমান বা তার চাইতে বড়, এবং 0.5 অর্থাৎ হাফের চাইতে ছোট বা হাফের সমান, 0.5 এর সমান। অর্থাৎ এই পয়সনস রেশিও সিগমা ইকুয়াল অর গ্রেটার দ্যান -1 অ্যান্ড ইকুয়াল অর লেস দ্যান 0.5। কিন্তু বাস্তবিক অর্থে প্র্যাকটিক্যালি আমরা ধাতুগুলোর বা অধাতুগুলোর পয়সনের অনুপাত এক্সপেরিমেন্টের মাধ্যমে বের করে দেখেছি, কারোই এই পয়সনের অনুপাতের মান মাইনাস হয় না। পয়সনের অনুপাতের ব্যবহারিক লিমিটটা কত হবে? -1 এর চাইতে বড় আর 0.5 এর চাইতে ছোট। অর্থাৎ পয়সনস রেশিও সিগমা গ্রেটার দ্যান -1 অ্যান্ড লেস দ্যান 0.5। এইটাকে আমরা এভাবেও লিখতে পারি যে এই পয়সনস রেশিও সিগমা ইকুয়াল অর গ্রেটার দ্যান 0। ওকে, মানে -1 এর চাইতে বড় মানে তো 0, তাহলে 0 সমান অথবা তার চাইতে বড়, or equal or less than 0.5 অর্থাৎ 0.5 এর সমান বা তার চাইতে ছোট হবে। তাহলে যদি কখনো আমরা দেখি কোনো একটা ম্যাটেরিয়ালের পয়সনের অনুপাতের মান ধরো বের করে দেখেছি, এই রকম মান এসেছে, ধরো সিগমার মান বের হয়েছে ধরো 0.53, এই রকম মান যদি বের হয়, তাহলে বলো তো এই ম্যাটেরিয়ালের কি এই পয়সনের অনুপাতের মান 0.53 হতে পারে? না, সর্বোচ্চ মান তো 0.5, এর চাইতে বেশি হতে পারে না। তাহলে বুঝতে হবে ওই তারটার উপরে তুমি বল প্রয়োগ যখনই করতে গেছো, ওই তারটার তুমি ওই পরিমাণ দৈর্ঘ্য বিকৃতি করতে পারো নাই, তার আগেই তারটা ছিঁড়ে গেছে বা ভেঙে গেছে। তাহলে সোজা কথা, আমরা যদি কখনো পয়সনের অনুপাতের মান বের করে দেখি 0.5 এর চাইতে বেশি হয়, 0.5 এর চাইতে বেশি হয়, তাহলে বুঝতে হবে ওই তারটা তার আগেই ভেঙে যাবে বা ছিঁড়ে যাবে। এই যে আমাদের ইয়ং গুণাঙ্ক ছিল এবং আয়তন গুণাঙ্ক ছিল, মোচর গুণাঙ্ক, এবং আজকে আমরা পড়লাম পয়সনের অনুপাত, এই চারটা টার্মের মধ্যে সম্পর্ক আছে। পয়সন ইয়ং গুণাঙ্ক y হবে 3b1 - 2 সিগমা, অথবা y 2n 1 প্লাস সিগমা। এই বিটা হচ্ছে আমার আয়তন গুণাঙ্ক, ওয়াইটা হচ্ছে ইয়ং গুণাঙ্ক, এনটা হচ্ছে মোচর গুণাঙ্ক, আর এই সিগমাটা হচ্ছে পয়সনের অনুপাত।